হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় লেখক আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়। কলকাতায় ফেরার ট্রেনের টিকিট কেটে চুপি চুপি বোম্বে থেকে পালিয়ে আসছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। একেবারে শেষ মুহূর্তে তাকে প্রায় ধরে বেঁধে আটকান প্রযোজক শশধর মুখোপাধ্যায়। আমি তোমাকে এখানে এনেছি, তুমি চলে গেলে, তুমি তো হারবে না, আমি হেরে যাব। একটা হিট ছবি দিয়ে তুমি যেখানে খুশি চলে যাও, আমি বাধা দেব না। ফিল্মিস্তান স্টুডিওর তখন সর্বেসর্বা শশধর মুখোপাধ্যায়। পরিচালক হেমেন গুপ্তকে দিয়ে আনন্দমঠ ছবির জন্যে হেমন্ত মুখোপাধ্যায়কে বোম্বেতে নিয়ে যান তিনি। ফিল্মিস্তানের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক তখন অতি খারাপ বললেও কম বলা হয়। তবু তাকে দিয়ে ছবির জন্য বন্দে মাতরম গাইয়ে প্রায় অসাধ্য সাধন করেছিলেন হেমন্ত কুমার। নিজে গেয়েছিলেন জয় জগদীশ্বর হরে, গীতা দত্তের সঙ্গে ডুয়েট। গান তো জনপ্রিয় হলো, কিন্তু ছবি সুপার ফ্লপ। তারপরেই হেমন্ত মুখোপাধ্যায় চলে আসতে চান কলকাতা। ভিটি স্টেশন থেকে লুকিয়ে ফোন করে সেই খবর শশধর মুখোপাধ্যায়ের কানে পৌঁছে দেন হেমন্ত পত্নী বেলা মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের ফেরা আর হয়নি, ভাগ্যিস হয়নি। এরপরই যে নাগিন, যে ছবির গানের রেকর্ড 20 বছর বাদে ভেঙেছিল ববি। অথচ এই হেমন্ত মুখোপাধ্যায়ই কিনা এক সময় রেকর্ড কোম্পানির দরজায় দরজায় ঘুরেছেন। জলসায় গাইতে দেবার আশ্বাস পেয়েও ঠায় 4 ঘন্টা বসে থেকে শুনেছেন, দূর মশাই, আপনার গান কে শুনবে? দেখছেন না পঙ্কজ মল্লিক এসে গেছেন, ওর গান শুনে বাড়ি চলে যান। ভেবে বসেছিলেন সব ছেড়ে ছুড়ে দিয়ে সাহিত্যিক হবেন, গল্প লিখতেন। তার কয়েকটি প্রকাশও পেয়েছিল, যার একটি তো একেবারে দেশ পত্রিকায়, একটি দিন। তখন সাহিত্যিক হবার স্বপ্নে তিনি মশগুল। গায়ক বন্ধুর ব্যাপারে স্কুলবেলার সহপাঠী সুভাষ মুখোপাধ্যায়, রমাকৃষ্ণ মৈত্র ওরা শুধু হাল ছাড়েননি তাই রক্ষে। প্রথম রেকর্ড বেরোনোর পর সেটাকে কাগজে মুড়ে হাতে নিয়ে চেনা জানা বাড়িতে বাড়িতে ঘুরতেন হেমন্ত মুখোপাধ্যায়, যাতে কারো কৌতূহল হয়, জানতে চান ওটা কী। ধীরে ধীরে গান গাওয়া তখন অস্থিমজ্জায় ঢুকে পড়েছে। শচীন কর্তার বাড়ির সামনে অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা, যদি কর্তার দুকলি ভেসে আসে অঞ্জলি পেতে নেবেন। রাস্তায় হাঁটতে হাঁটতে শুনছেন কোনো বাড়িতে পঙ্কজ মল্লিকের গান বাজছে। স্তব্ধ হয়ে ভেবেছেন, আমারও গান কি কোনো দিন এমন ঘরে ঘরে বাজবে? তখন ওই যুবক যদি জানতেন ঘরে ঘরে কেন, তাঁর শ্রোতার দলে একদিন নাম লেখাবেন ওস্তাদ আমির খান, মেহেদি হাসান। দিল্লির এক জলসায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে মুগ্ধ ওস্তাদজি বলেছিলেন, তোমার গান শুনছিলাম এতক্ষণ। আর গজল শাহেনশাহ মেহেদি হাসান বলতেন, দেখা হলে লতাজির কণ্ঠে একটা চুমু দিতে চাই, আর পুরুষ কণ্ঠ হলে হেমন্ত কুমারের। এই উপমহাদেশের সেরা কণ্ঠস্বর হেমন্ত কুমারের। সেদিন আরতি মুখোপাধ্যায় তাঁর হেমন্তদাকে নিয়ে বলতে গিয়ে মেহেদি প্রসঙ্গ তুললেন। বলছিলেন মধ্য কলকাতার এক নামী হোটেলে মেহেদি হাসানকে সম্বর্ধনা দেওয়া হবে। সম্বর্ধনার দিন মেহেদি হাসানের সঙ্গে বসে আছি, হেমন্তদা হাঁকডাক করে তদারকিতে ব্যস্ত। হাসান সাহেব এক দৃষ্টিতে হেমন্তদাকে লক্ষ্য করছিলেন। এক সময় নিজের মনেই বলে উঠলেন, কেয়া আওয়াজ পায়া হায়, ইয়ে খুদা কি দেন হায়। অনেক কষ্টে সাহস করে জিজ্ঞেস করলাম, যদি কোনো দিন কেউ হেমন্তদার আওয়াজ আর আপনার গায়কী নিয়ে জন্মায়? সঙ্গে সঙ্গে কপালে হাত ঠেকিয়ে বলে উঠলেন, ইনশাআল্লাহ, খুদা কি মর্জি, তব হি ইয়ে চমৎকার হো সকতে। কেবলমাত্র খোদার ইচ্ছেতেই এমন জাদু ঘটা সম্ভব। হেমন্ত মুখোপাধ্যায়ের সাহিত্যিক হওয়া হয়নি, কিন্তু ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকে পাশ করার পর বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হয়েছিল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। আসলে 4 ছেলে 1 মেয়ের দ্বিতীয় হেমন্তকে নিয়ে ছোট থেকেই বাবা কালিদাস মুখোপাধ্যায়ের অনেক আশা। 14 পুরুষের ভিটে বড়ুগ্রাম ছেড়ে কালিদাস পরিবার নিয়ে উঠেছিলেন ভবানীপুরের 26-2 রূপনারায়ণ নন্দন লেনে 2 ঘরের বাড়ি। ম্যাকেঞ্জির সাধারণ কেরানি কালিদাস। টানাটানির সংসার। মিত্র ইনস্টিটিউশনের মতো বেশি মাইনের স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার ছিল না, কিন্তু মেজ ছেলের পড়াশোনায় আগ্রহ দেখে হেডমাস্টার মশাইকে ধরে টরে হাফ ফিতে কোনো রকমে ভর্তি করেছিলেন। ছেলে পড়াশোনায় তো ভালোই, কিন্তু গোলটা বাঁধল ঠিক ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার 3 মাস আগে। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো হেমন্ত মুখোপাধ্যায়কে।
তার মূলেও কিন্তু ওই গান। টিফিন টাইমে অন্যরা সব খায় দায়, কালিদাসবাবুর মেজ ছেলে না আছে বাড়ির দেওয়া টিফিন, না পকেটে কানাকড়ি। বন্ধুদের নিয়ে সে টেবিল বাজিয়ে গান গায়, পঙ্কজ মল্লিক, শচীন দেব বর্মনের রেকর্ডের গান। তাতে এমন হইচই হট্টগোল, রেজিস্টার থেকে নাম কেটে দিয়ে বলা হলো, যাও এবার বাড়ি গিয়ে বেড়াও গিয়ে গান গেয়ে। ফাইনাল পরীক্ষার বাকি তখন সবে 3 মাস। কালিদাসবাবু স্কুলে গিয়ে প্রায় হাতে পায়ে ধরে সে যাত্রায় ছেলেকে রক্ষা করেন। এরপরও যখন ফার্স্ট ডিভিশন পেল ছেলে, খুব চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ততদিনে গান যে তাকে পেয়ে বসেছে। বন্ধু সুভাষ অসিত বরণকে ধরে রেডিওয়ে অডিশনের ব্যবস্থা করে ফেললেন। অভিনেতা অসিত বরণ তখন রেডিওয়ে তবলা বাজান। অডিশনে পাশ করার 3 মাস বাদে প্রোগ্রামের চিঠি এলো। গান শুনে পাহাড়ি সান্যাল বললেন, বাহ, চর্চা করলে ভালো গাইয়ে হবে। পঙ্কজ মল্লিক একদিন আকাশবাণীতে অনুজ হেমন্তকে দেখে বললেন, তুমি তো দেখছি আমাদের ভাত মারবে। ইঞ্জিনিয়ারিংটা হলো না, বাবা দুঃখ পেয়েছিলেন। তবু 38 সালে কলেজে ইস্তফা দিয়ে বসলো ছেলে। এই সময়কাল তার গল্পে আগে পরে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের জীবনে একের পর এক ঘটনা ঘটতে থাকলো। বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বেরোলো। রেডিও থেকেও ঘন ঘন ডাক আসে, মহালয়া, IPTA, সলিল চৌধুরী প্রথম প্লেব্যাক। কিন্তু তারপরেও যে খুব সুদিন চলেছিল সংসারে তেমন হয়তো নয়। অর্থের কারণেই বহুদিন পর্যন্ত গানের টিউশনই ছাড়তে পারেননি। বাঁধা রোজগারের জন্য গ্রামাফোন কোম্পানির রিহার্সাল রুমে গানের ক্লাস নিতেন। বলতেন, টিউশনি না করলে খাবো কি। 45 সালে বিয়ে করলেন বেলা মুখোপাধ্যায়কে। স্ত্রী 5টি নাবালক শ্যালক শালিকা নিয়ে নতুন সংসার পাতলেন ইন্দ্র রায় রোডের ভাড়া বাড়িতে। 47-এ প্রথম সন্তান জয়ন্ত, 54-তে রানু। দিন কতক আগে কলকাতায় এসে জয়ন্ত বলছিলেন, রানু ঠিকমতো গানটা গাইল না বলে বাবার খুব দুঃখ ছিল। বিশেষ করে শ্রাবন্তী মজুমদারের সঙ্গে ডুয়েট আয় খুকু আয় গানটা রানুরই করার কথা ছিল। বালছাড়াজি রানুর কথা ভেবেই গানটা কম্পোজ করেছিলেন। জয়ন্তর কাছে শোনা গেল হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি 20 সাল বাদের নেপথ্য গল্প। ছবিটি নাকি তৈরি হয়েছিল ডালডার সবচেয়ে বড় বড় ডাব্বায় জমানো টাকা দিয়ে, 1,75,000 টাকা। সেই 60-61 সালে টাকাটা নেহাত কম নয়। এই সময়ের ঠিক আগে 6 মাস গান গাওয়া বন্ধ রেখেছিলেন লতা মঙ্গেশকর। গলায় কি একটা অসুবিধার জন্য গাইতে পারছিলেন না। ভেবে বসেছিলেন আর বোধহয় কোনো দিন গানই গাওয়া হবে না। ঠিক এমন সময় হেমন্ত মুখোপাধ্যায় তাকে প্রস্তাব দেন, আমি ছবি করছি 3 দিন বাদে ফিল্ম সেন্টার স্টুডিওতে রেকর্ডিং। আমি তোমাকে জোর করব না, তোমার ইচ্ছে হলে তুমি এসো। এসেছিলেন লতাজি, গেয়েও ছিলেন। আর সম্মান দক্ষিণা দিতে গেলে ফুঁসে উঠে বলেছিলেন, দাদা আপ মুঝে পয়সা দে রহে হ্যায়। ঠেলে সরিয়ে দিয়েছিলেন খাম। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে দুজনেই কোনোদিন গানের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে অর্থ নেননি। জয়ন্ত বলছিলেন, মাত্র 2 মিনিটে গানের মুখরাটা করেছিল বাবা। আমি তখন বছর 14 ছেলে। একদিন দেখি বাবা কতদিন গেল কত রাত গানটা গুনগুন করে গাইছে। তারপরেই আমায় ডেকে বলল, চল তো বাবু সুরটা করি। আমি ঠেকা দিয়ে গেলাম তবলায়। বাবা মুহূর্তে সুর করে ফেলল, কहीं দীপ জ্বলে কই দিল। 26 নয়, 1989-এর 27শে সেপ্টেম্বর সকালবেলা। ভোরবেলা কেমন একটা হাহাকার ভেতর থেকে ঠেলে তুলে দিল। রেডিও, টিভি, ক্যাসেটে ঘরে ঘরে হেমন্ত মুখোপাধ্যায়ের গলা বড় ভীষণ জোরে বাজছে। তখন কে বলে গো, সেই প্রভাতে নেই আমি। সারা রাত বিছানায় মুখ গুজে পড়ে থেকে ভোরের অপেক্ষা করছিলাম, যে ভোরে শরতেই হেমন্ত নেই। গত রাত 26শে সেপ্টেম্বর মঙ্গলবার 11:15টায় চলে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। চলতে না চাওয়া শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম মেনকা সিনেমার উল্টো দিকে তার ফ্ল্যাট বাড়িতে। কাতারে কাতারে মানুষ, যে বাড়িতে কারণে অকারণে অবারিত দাঁড় পেয়েছি একদিন, তাই অবরুদ্ধ জনস্রোতে। তারই মাঝে একজন চিনতে পেরে ডেকে নিলেন। 4 তলার হলঘর, সেখানেও মানুষ আর মানুষ, কিন্তু কারো দিকে চোখ যাচ্ছে না। শুধু দেখছি ছোটবেলা থেকে দেখা 6.5 ফুট লম্বা সেই মানুষটাকে। বরফের বিছানায় ধবধবে সাদা চাদরে গলা অবধি ঢেকে ঘুমিয়ে আছেন। চোখের সামনে ভেসে উঠছিল 4.5 মাস আগের 4 মে 1989-এর বিকেলে সাহিত্যিক বন্ধু আশুতোষ মুখোপাধ্যায়কে শেষ রওনা করিয়ে দিতে আসা তার হিমঠান্ডা কপালে হাত রেখে
ফুঁপিয়ে ওঠা ওই মানুষটিকে। পিতৃহারা আমার পাশে দাঁড়িয়ে কান্না ভেজা ভাঙা গলায় যিনি বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, আমার বেলা কে সিহব করতে আসবে? বাইরে তখন থেকে মানুষের ঢল, তাকে সিহব করতে এসেছেন। চোখের জলে রয়্যাল স্যালুট। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।